আরেকটি নতুন ক্লাসে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। তো এখনকার যে আলোচনার বিষয় সেটা এর আগে আমি পরিচালন বৃষ্টিপাত নিয়ে আলোচনা করেছি। তবে এখন আমি আলোচনা করব যে পরিচালন বৃষ্টিপাতের কতগুলো যে উপবিভাগে আছে বা উপবিভাগে বিভক্ত করা হয় বা ভাগ করা যায় সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো সঙ্গে থেকো। তো এই উপবিভাগগুলো আলোচনা করার আগে আমাকে জানতে হবে আর একবার যে পরিচালন বৃষ্টিপাত কি। তাহলে আমি অলরেডি আলোচনা করেছি, তবুও বলছি যে পরিচালন বৃষ্টিপাত হচ্ছে এমন এক ধরনের বৃষ্টিপাত যে ভূপৃষ্ঠের জলরাশি কি হয়, সূর্যের তাপে উত্তপ্ত হয়ে কি হয়, জলীয় বাষ্পরূপে পরিচালন পদ্ধতিতে উত্তাপ আকাশে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় পরিচালন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল। পরিচালন পদ্ধতিতে হয় বলে একে বলা হয় পরিচালন বৃষ্টিপাত। বোঝা গেল? তো এই পরিচালন বৃষ্টিপাত আমরা জানি নিরক্ষীয় অঞ্চলেই, যেহেতু জলভাগের পরিমাণ বেশি সে কারণে নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়। প্রতিদিন এই দুপুরের পরে এই বা বিকালের দিকে এই বৃষ্টিপাত হয়, আমরা পড়েছি। তো এর কতগুলো উপবিভাগে বিভক্ত করা যায়, যেমন দেখি যে তাপীয় পরিচালন বৃষ্টিপাত সাধারণত কি হয়, স্থানীয় বায়ু প্রবাহের ঊর্ধ্বগমন এবং নিম্নগমনের ফলে সংঘটিত হয়ে থাকে। বোঝা গেল? ফলে কি হয়, যে ঊর্ধ্বগামী বায়ু প্রবাহ দ্বারা সৃষ্ট যে কিউমুলো নিম্বাস মেঘের অনুভূমিক বিস্তৃতি কি হয়, বেশি হয় না। এই ধরনের কক্ষে কি হয়, সাধারণত অনেক ইতস্তত বা বিক্ষিপ্ত বা ছড়ানো ছিটানো বা বিক্ষিপ্ত পরিচালন কক্ষের অবস্থান আমরা লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা যায়। যেহেতু কিউমুলো নিম্বাস মেঘ বা মেঘের বিস্তৃতি অল্প থাকে, সেজন্য কি হয়, আমরা যেটা নর্মালি দেখি যে বৃষ্টিপাত ক্ষণস্থায়ী হয়, মানে বেশিক্ষণ ধরে এই বৃষ্টিপাত হয় না। হ্যাঁ, ইহা অনেকটা কি হয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মতো হয়ে থাকে। বুঝা গেল? তো এই ধরনের বৃষ্টিপাতের যে সাধারণ একটা বিস্তৃতি, এটা মোটামুটি 20 থেকে প্রায় 50 কিমি, এবং ইহা খুব প্রচণ্ড বেগে হয়, প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এটা কি হয়, স্থায়ী হয়ে থাকে। হ্যাঁ, মনে রাখবে। আর একটা যদি আমরা দেখি যে নর্মালি শীতল বা আর্দ্র অঞ্চল কি হয়, যেখানে আর্দ্র বা সুস্থিত বায়ু বা স্থির বায়ু যখন উত্তপ্ত ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয়, আমরা যেটা নর্মালি দেখি, পরিচলন বৃষ্টিপাত হয়। শুধু বৃষ্টিও নয়, তৎসহ তুষারপাত ও শিলাবৃষ্টিও ঘটে মেরু অঞ্চলের দিকে। এটা একটা হয়ে থাকে। এবার তৃতীয়ত যদি আমরা দেখি যে যখন উত্তপ্ত বা অল্প ঘনত্বের বায়ুর উপর শীতল এবং অধিক ঘনত্বের বায়ু অবস্থান করে, কি বললাম, যখন অল্প ঘনত্ব বায়ুর উপর অতি শীতল অধিক ঘনত্বের বায়ু অবস্থান করে, তখন উপরের শীতল ভারী বায়ু ভূপৃষ্ঠের দিকে নেমে আসে এবং উষ্ণ বায়ু উপরে উঠে বাধ্য হয়। ফলে কি হয়, প্রবল বৃষ্টিপাত হয়। বোঝা গেল? মনে রাখবে। চতুর্থত আমরা যদি দেখি যে ক্রান্তীয় ঘূর্ণিপাত বা ট্রপিক্যাল সাইক্লোন অঞ্চলে এই কিউমুলো নিম্বাস মেঘের কক্ষ বা কেন্দ্রস্থলের চতুর্দিকে যদি সন্নিবিষ্ট হয়, মানে কেন্দ্র যদি চতুর্দিকে সন্নিবিষ্ট হয় যদি বলা যায়, বিশেষত ঘূর্ণিপাতের শেষ পর্যায়ে আমরা যেটা দেখি বা লাস্ট স্টেজে যেটা, তখন কি হয়, দীর্ঘস্থায়ী প্রবল বৃষ্টিপাত হয়। এবং ইহা যেটা আমরা নর্মালি যেটা দেখি যে আঞ্চলিক বিস্তৃতি 1000 বর্গ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা বোঝা গেল? তো পাশাপাশি এই পরিচালন বৃষ্টিপাত সাধারণত পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দেখা যায়, কারণ এই অঞ্চলে তাপমাত্রা ও আর্দ্রতা কি হয়, বেশি। দুটোই, একদিকে যেমন
তাপমাত্রা বেশি, অন্যদিকে আর্দ্রতাও বেশি। কেন হয়? যত তাপ হবে তত বেশি কি হয়, জলীয় বাষ্প জল বাষ্পে পরিণত হবে, ঘনীভূত হবে, বৃষ্টিপাত হবে, তার আর্দ্র বেশি হবে, নর্মাল কথা যা। এইটা লক্ষ্য করা যায়। হ্যাঁ, তার পাশাপাশি যে আমরা যেটা দেখি যে সারা বছর বৃষ্টিপাত হয়, কারণ আমরা জানি যে নিরক্ষরেখা থেকে উচ্চ অক্ষাংশে কি হয়, সাধারণত গ্রীষ্মকালে এই বৃষ্টিপাত ঘটে থাকে। তো আমরা যদি নর্মালি দেখি যে নিরক্ষীয় অঞ্চলে এই পরিচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়। বোঝা গেল? কারণ এখানে জলীয় বাষ্পর পরিমাণ বেশি বা এখানে জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে। বোঝা গেল? তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। পাশে থেকো, সঙ্গে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তোমাদের কাছে আশা করি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।